দুরন্তের হইচই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ গল্প পাঠের আসরে পড়ে শোনাব একটা সুন্দর ঐতিহাসিক গল্প, রানী পথের রানী। লিখেছেন যোগেন্দ্রনাথ গুপ্ত। লেখকের জন্ম 1882 সালে ঢাকার মূলচর গ্রামে। এই গল্পটি শতাধিক বছর আগে রচিত এবং সাধু ভাষায়। গল্পের পরে দেখব মধ্য ইউরোপের স্থলবেষ্টিত স্বদেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরের কিছু ঝলক। সম্প্রতি টিম দুরন্তের হইচই ঘুরে এসেছে বুদাপেস্ট। তাহলে প্রথমে শোনা যাক গল্প রানী পথের রানী। দাক্ষিণাত্য প্রদেশের পার্বত্য অঞ্চলে অবস্থিত গিঞ্জি প্রদেশ ক্ষুদ্র রাজ্য। রাজধানীর নামও গিঞ্জি। গিঞ্জি নগর অবস্থিত এক অতি উচ্চ দুর্লঙ্ঘ পর্বতশৃঙ্গের উপর। সে পাহাড়টি বেশ বিস্তৃত, ছোট বড় অনেকগুলি তার শিখর, কিন্তু নিম্নভাগ এত খাড়া উঁচু এবং প্রাচীরের মতো দৃঢ় যে সেই পাহাড়ের মসৃণ গাত্র বাহিয়া কেহই উঠিতে পারে না। কোন পথে গিঞ্জি রাজধানীতে যাইতে হয় সে পথও ছিল অনেকেরই অজানা। দুর্ভেদ্য রাজ্য, দুর্ভেদ্য দুর্গ ও রাজধানী। গিঞ্জি পাহাড়ের সেই দুর্গ এখনো ভগ্ন ও জীর্ণ অবস্থায় বৃহৎ প্রস্তর খণ্ড, প্রস্তর স্তম্ভ ও স্তূপীকৃত ইট ও শিলারাশি ধ্বংসচিহ্ন বুকে লইয়া একদিনের গৌরবের কথা স্মরণ করাইয়া দেয়। সেই দুর্গ ছিল দাক্ষিণাত্য জয়ের পক্ষে প্রধান বাধা। গিঞ্জি দুর্গপতিকে পরাজিত না করিলে দক্ষিণাপথে প্রবেশের পথ মিলত না। মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় চৈত সিংহ নামে একজন রাজা ছিলেন এই ক্ষুদ্র রাজ্যের অধিপতি। মোগল সেনাপতি যখন দাক্ষিণাত্য আক্রমণ করেন তখন তিনি পরাজিত হইয়া মোগলদের করদ রাজ্য রাজা হইয়াছিলেন, কিন্তু প্রতি বৎসর নিয়মিত রাজস্ব দিবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তিনি কর দেয়া বন্ধ করিলেন। ফলে মোগল সৈন্য আসিয়া তাহার রাজ্য আক্রমণ করিল। রাজা যুদ্ধ করিলেন, কিন্তু শক্তিশালী মোগলের কাছে তাহাকে পরাজয় স্বীকার করিতে হইল। চৈত সিংহ দিল্লি নগরীতে গেলেন বন্দী অবস্থায়। ক্রুদ্ধ মোগল সম্রাটের আদেশে তিনি কারাগারে নিক্ষিপ্ত হইলেন। বন্দী চৈত সিংহের সে সময়ে একটি পুত্র জন্মগ্রহণ করে। সে পুত্রের জন্ম কাহিনী ছিল তাহার অজ্ঞাত, কেননা তখন তিনি ছিলেন মোগলের কারাগারে বন্দী। বন্দী চৈত সিংহের দিনগুলি মোগল বাদশাহের কারাগারে অতিশয় দুঃখ ও ক্লেশের ভিতর দিয়া কাটিতেছিল। জীবনে কোনোদিন তাহার মুক্তি মিলিবে সে আশা ছিল না। তিনি ভাবিয়াছিলেন মোগলের কারাগারেই পড়িবে তাহার শেষ নিঃশ্বাস। সত্যব্রতা ছিলেন চৈত সিংহের রানী। রানী পতির কারাদণ্ডের পর হইতে বড় দুঃখে দিন কাটাইতেছিলেন। তবু তাহার অন্তরের মধ্যে ছিল একমাত্র আশা, যদি পুত্র দয়াসিংহ কোনোদিন পিতার উদ্ধার করিতে পারে, সেই আশায় বুক বাঁধিয়া তিনি পরম স্নেহে ও যত্নে পুত্রকে মানুষ করিয়া তুলিতেছিলেন। 20 বৎসর পরের কথা। দয়াসিংহ এখন যুবক। রাজ্য পরিচালনা করেন বৃদ্ধ মন্ত্রীর সাহায্যে স্বয়ং মহারানী। মোগল দরবারে নিয়মিত রাজস্ব প্রেরিত হয়। সম্রাটের আত্মতুষ্টির কোনো কারণ নাই। রানী শুধু ভাবেন কেমন করিয়া রাজা চৈত সিংহের উদ্ধার করিতে পারেন। বৃদ্ধ মন্ত্রী ও রানীর সুশিক্ষায় দয়াসিংহ সেই তরুণ বয়সেই সমুদায় দক্ষিণাপথে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন, সুনিপুণ যোদ্ধা ও অশ্বারোহী রূপে। অশ্ব পরিচালনায় তাহার মতো দক্ষ কেহ ছিল না। দয়াসিংহের অশ্বারোহণের এই খ্যাতি স্বয়ং সম্রাটের কানে গিয়াও পৌঁছিয়াছিল। সম্রাট তরুণ অশ্বারোহীকে দিল্লির রাজধানীতে আহ্বান করিলেন। গুণগ্রাহী সম্রাট তরুণ বীর দয়াসিংহের বীরত্বব্যঞ্জক মূর্তি, সাহসিকতা, নির্ভীক ভাব, ভদ্রতা ও সৌজন্যে তাহার সঙ্গে আলাপ আলোচনায় মুগ্ধ হইলেন। সম্রাট বলিলেন, শুনেছি দয়াসিংহ তুমি অশ্বারোহণে নিপুণ, তোমার সে পরীক্ষা হবে।
বিনীতভাবে দয়াসিংহ কহিলেন, আপনার যেরূপ অভিপ্রায়। সম্রাট নিজে যে তেজস্বী অশ্বে আরোহণ করেন, তখনই সম্রাটের আদেশে অশ্বরক্ষক সেই অশ্ব লইয়া আসিল। ভয়ানক তেজস্বী সে অশ্ব, কার সাধ্য তার পৃষ্ঠে আরোহণ করে? সম্রাট বলিলেন, যুবক, পারবে তুমি এই অশ্ব পরিচালনা করতে? দয়াসিংহ সগর্বে কহিল, নিশ্চয়ই পারব জাহাপনা। তবে যাও, অশ্বে আরোহণ করো। দয়াসিংহ পলক মধ্যে সে অশ্বের পৃষ্ঠে আরোহণ করিলেন এবং বিদ্যুৎ বেগে ছুটিয়া চলিলেন রাজপ্রাসাদের বাহিরে। আমি রোমরাহ বিস্মিতভাবে তাহার দিকে চাহিয়া রইলেন। নগরের লোকেরা জটলা করিয়া দেখিতে লাগিল এই তরুণ অশ্বারোহীকে। তাহারা বলাবলি করিতে লাগিল, কে এই যুবক? পক্ষীরাজ ঘোড়ার পিঠে চড়িয়া ছুটিয়া গেল। সকলে উৎসুকভাবে পথের দিকে চাহিয়া রইল। প্রায় 1 প্রহর পরে দয়াসিংহ বিদ্যুৎ বেগে প্রাসাদের তোরণের মধ্য দিয়া প্রবেশ করিলেন রাজপ্রাসাদের প্রাঙ্গণ মধ্যে। সম্রাট দেখিলেন তাহার সেই দুর্ধর্ষ ও তেজস্বী অশ্ব ক্লান্ত ও শ্রান্ত। দয়াসিংহের কাছে সে একেবারে শান্ত ও স্থির, তার কোনো আস্ফালনই নাই। দয়াসিংহ অশ্ব হইতে নামিলেন এবং অশ্বের পিঠ চাপড়াইয়া আদর করিলেন। সহিস আসিয়া অশ্বের বলগা ধরিয়া অশ্বশালায় অশ্ব লইয়া গেল। সম্রাটে সে তেজিয়ান অশ্ব রেশা রব করিতে করিতে চলিয়া গেল। উপযুক্ত শোয়ারকে পিঠে লইয়া সেও যেন আনন্দিত হইয়াছিল। বিনীতভাবে মাথা নত করিয়া তরুণ দয়াসিংহ আসিয়া সম্রাটকে কুর্নিশ করলেন। বাদশাহ আনন্দে উৎফুল্ল হইয়া বলিলেন, সাবাস! আমি রোমরাহ ও পারিষদ দলও একসঙ্গে বলিয়া উঠিলেন, সাবাস! দয়াসিংহ আবার সম্রাটকে ও আমি রোমরাহগণকে অভিবাদন করিলেন। সম্রাট সন্তুষ্ট চিত্তে দয়াসিংহকে বলিলেন, সত্য সত্যিই তুমি কৃতী অশ্বারোহী। তুমিই আমার এই তেজস্বী অশ্বের উপযুক্ত শোয়ার। এই অশ্বটি আমি তোমাকে দান করিলাম। সভাস্থলে ধন্য ধন্য রব উঠিল। সম্রাট আবার বলিলেন, যুবক, তোমার যদি আর কোনো প্রার্থনা থাকে সে কথা আমাকে বলো। জাহাপনা, যদি আপনার আমার প্রতি কৃপা হয়ে থাকে তবে আমার বন্দী পিতা চৈত সিংহকে মুক্তি দিন। আমি জীবনে আজ পর্যন্ত আমার পিতার মুখ দেখবার সৌভাগ্য লাভ করিনি। আমার বন্দী পিতাকে মুক্তি দিন সম্রাট, এই আমার প্রার্থনা। সম্রাট হাসিয়া বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে। আর শোনো যুবক, আমি তোমাদের গিঞ্জি রাজ্য কর মুক্ত করে স্বাধীনতা দিলাম। তোমার রাজ্য স্বাধীন রাজ্য, কোনো দিন কোনো রাজস্ব আর দিল্লি দরবারে পাঠাতে হবে না। শুধু এক কথা। কি আদেশ সম্রাট? যদি কোনো দিন দক্ষিণাপথে কোনো রাজা বিদ্রোহী হয় আর আমার মোগল সৈন্যদল সেদিকে অগ্রসর হয়, তুমি হবে তাদের সৈন্যাধ্যক্ষ। তারপর সম্রাটের আদেশে বন্দী চৈত সিংহ মুক্ত হইলেন। পিতা পুত্রকে জানেন না। পুত্র পিতার পদধূলি লইয়া নিজের পরিচয় দিলেন। বৃদ্ধ ক্ষীণ দুর্বল পিতা পরম সমাদরে পুত্রকে আলিঙ্গন করিলেন। সম্রাট কহিলেন, শোনো চৈত্য সিং, রাজস্ব অনাদায়ে আমি তোমাকে বন্দী করেছিলাম এবং রাজ্যচ্যুতও করেছিলাম। আর তোমার বীর পুত্র আমার তেজস্বী অশ্বে আরোহণ করে দেখিয়েছে তার সাহসিকতা। সে নির্ভীক ও বীর। জানো চৈত্য সিং, বীরভোগ্যা বসুন্ধরা, যারা বীর তারাই সাহসী, তারাই স্বাধীনতা লাভের অধিকারী। ভীরু কাপুরুষ নয়। আমি তোমার পুত্রের সাহসে ও নির্ভীকতায় আনন্দিত হয়েছি। পিতৃভক্ত পুত্র তোমার, সে আমার কাছে মুক্তি চেয়েছিল, তোমাকে মুক্তি দিয়েছি আর তোমাদের রাজ্য ফিরিয়ে দিলাম তোমাদেরই হাতে। তোমরা আমার করমুক্ত স্বাধীন গিঞ্জি রাজ্যের অধিপতি। যাও, দেশে যাও। আমি বলছি, চৈত সিংহ, এই পিতৃভক্ত পুত্র হতে তোমার বংশ হবে উজ্জ্বল। সম্রাট নিজ হস্তে মুক্তার মালা পরাইয়া দিলেন দয়াসিংহের কণ্ঠদেশে আর বহু উপহার দিয়া তাহাদের বিদায় দিলেন। বলিলেন, তোমাদের জীবন সুখের হোক। পিতা পুত্রে পরমানন্দে গিঞ্জি রাজ্যে চলিয়া গেলেন। অনেক দিন পরের কথা। দয়াসিংহ একে একে পিতা মাতাকে হারাইয়াছেন। এখন নিজে গিঞ্জি রাজ্যের রাজা, স্বাধীন রাজা।
রাজ্যে প্রজা সুখী, দেশ সাম্যপূর্ণ শান্তিময়। কিন্তু আরকটের এক তরুণ নবাব দয়া সিংহের সুযশ সুনাম ও তাহার স্বাধীনতার শৌর্য সহ্য করিতে পারিলেন না। তিনি দূত পাঠাইয়া বলিলেন, বহু পূর্ব থেকেই ঘিঞ্জি রাজারা কর দিতেন আমার পূর্বতন নবাবদের কাছে। কেন তুমি দিবে না রাজস্ব? কেন মানবে না অধীনতা? জানো তার পরিণাম? দয়াসিংহ জবাব দিলেন, জানি, কিন্তু একথাও ঠিক, পিতা বা পিতামহের পক্ষে যা সম্ভব ছিল আমার পক্ষে তা অসম্ভব। বিফল মনোরথ হইয়া নবাবের দূত ঘিঞ্জি রাজ্য হইতে ফিরিয়া গেলেন। দয়াসিংহ বুঝিলেন তরবারির অগ্নি ঝনঝনার মধ্য দিয়াই হইবে ইহার পরিণতি। তবু তিনি রহিলেন নির্ভীক। কতক দিন যায়। একদিন সংবাদ আসিল, ঘিঞ্জি রাজ্যের প্রান্তে পাত্তাপাত্তু নামক স্থানে নবাবের সৈন্যরা ছাউনি করিয়াছে রাজ্য আক্রমণ করিবার জন্য। দয়াসিংহ দরবারে সকলকে আহ্বান করিলেন, বলিলেন, শত্রু দেশ আক্রমণ করবার জন্য দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, আপনারা প্রস্তুত হন সংগ্রামের জন্য। বৃদ্ধ মন্ত্রী বলিলেন, অদ্ভুত ক্ষমতাশালী সংখ্যাগরিষ্ঠ শত্রু সৈন্যের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব, পরাজয় সুনিশ্চিত। সন্ধি করুন মহারাজ, সন্ধির প্রস্তাব করে পাঠান, সেই হবে সঙ্গত। কাজ কি যুদ্ধে? এমনি করিয়া সকলে সমস্বরে দয়াসিংহকে আরকটের নবাবের সঙ্গে যুদ্ধ করিতে বাধা দিলেন। দিলেন না শুধু তরুণ সৈন্যাধ্যক্ষ জয়বীর সিংহ। সেনাপতি কহিলেন, স্বদেশ ও স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ যায় সেও স্বীকার, তবু বিনা যুদ্ধে দেশকে তুলে দিব না পরের হাতে। দয়াসিংহ বলিলেন, বন্ধু, সৈন্যদল প্রস্তুত করো, কালই আমরা যুদ্ধযাত্রা করব। রণদুন্দুভি বাজিল নগরের পথে পথে, রণসাজে সজ্জিত হইতে লাগিল সৈন্যগণ নবীন উৎসাহে। স্বদেশের স্বাধীনতা নয় মৃত্যু, এই হইল তাহাদের পণ। রাজা অন্তঃপুরে গেলে পর রানী কর্ণবতী কহিলেন, যুদ্ধের আবশ্যক কি? সন্ধি করো শত্রুর সঙ্গে, রাজ্যে শান্তি হোক। কি কাজ লোকক্ষয়ে, কি কাজ রক্তপাতে? দয়াসিংহ হাসিয়া বললেন, আমার দেশের মাটি যে আমার কাছে সোনার চেয়েও মূল্যবান। এই মাটির বুকে একদিন যেমন খেলাধুলো করেছি, তেমনি এই মাটির বুকে শত শত পূর্বপুরুষ আমাদের মিশে গেছেন। সে মাটিকে আমি জীবন থাকতে দিব না শত্রুর হাতে তুলে। রানী নীরব রহিলেন। যুদ্ধ আরম্ভ হইল। আরকটের সৈন্যদল সংখ্যায় বেশি হইল ঘিঞ্জি রাজ্যের সৈন্যগণের অমিত বিক্রমের কাছে প্রথম দিন পরাজিত হইল। দ্বিতীয় দিন দয়াসিংহ ও আরকটের নবাবের মধ্যে আরম্ভ হইল দ্বন্দ্বযুদ্ধ। একটি ছোট পাহাড়ের নিম্নদেশে দুইজনে যুদ্ধ করিতেছিলেন। চারিদিকে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে বন জঙ্গল, অসিতে অসিতে জীবন মরণে দ্বন্দ্বলীলা চলিতেছিল। দয়াসিংহ নবাবের মাথা লক্ষ্য করিয়া যেমন অসি তুলিলেন, এক নিমেষে নবাবের মৃত্যু অনিবার্য। এমন সময় গুরুম করিয়া হইল বন্দুকের শব্দ। নবাবের একজন শরীররক্ষী সৈন্য একটা ঝোপের আড়ালে লুকাইয়াছিল। সে প্রভুর আসন্ন মৃত্যু বুঝিতে পারিয়া দয়াসিংহকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িল। এমনিভাবে সম্পূর্ণ অজ্ঞাতরূপে গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দিলেন নৃপতি দয়াসিংহ। নবাব প্রফুল্ল চিত্তে ফিরিয়া গেলেন শিবিরে। রাজার মৃত্যু সংবাদ মুহূর্ত মধ্যে ঘিঞ্জির সৈন্যগণের মধ্যে রটিয়া গেল। তারা ছত্রভঙ্গ হইয়া নানা দিকে পলায়ন করিল। রানী কর্ণবতী পতির মৃত্যু সংবাদ নীরবে গম্ভীরভাবে শুনিলেন। তারপর অশ্রুহীন নয়নে একদল সৈন্য সহ চলিলেন রণক্ষেত্রের দিকে। নিজে অশ্বারোহণে চলিলেন সকলের অগ্রে। একদল আরকটের নবাবের সৈন্য তাহার কাছে পরাজিত হইল। তাহারা অতর্কিত আক্রমণে পরাজিত হইবার সংবাদ দিবার জন্য ছুটিয়া গেল নবাবের শিবিরের দিকে। রানী কর্ণবতী ক্ষত বিক্ষত দেহে আসিলেন স্বামীর মৃতদেহের কাছে। তাহার আদেশে সৈন্যরা চিতা সজ্জিত করিল। বীরব্রতী বীর স্বামী স্বদেশের স্বাধীনতার জন্য যুঝিয়া প্রাণ দিয়াছেন। রানী কি সে গৌরবের অধিকারিণী হইবেন না? কে স্বর্গে স্বামীর সহকারিণী হইবে? চিতা জ্বলিল। 3 দিক ঘিরিয়া পর্বত, মধ্যে অধিত্যকার শ্যামল সুন্দর শ্রী নীল নির্মল আকাশ। চিতা জ্বলিল, লক লক করিয়া শত জিহ্বা মেলিল অগ্নিশিখা। বীরশ্রেষ্ঠ দয়াসিংহের চিতা শয্যার উপরে রানী ঝাঁপাইয়া পড়িলেন। দ্বিগুণ তেজে অগ্নি জ্বলিল। তারপর সব শেষ।
হা হা করিয়া বাতাস শসিয়া উঠিল দিকে দিকে, পর্বতে কন্ধরে একটা হাহাকার প্রতিধ্বনিত হইয়া উঠিল। হা হা হা। আরকটের নবাব একথা শুনিয়া শতমুখে বীরশ্রেষ্ঠ দয়াসিংহ ও বীরাঙ্গনা কর্ণবতীর অপূর্ব বীরত্ব ও পতির প্রতি গভীর শ্রদ্ধার জন্য অশ্রুভরা নয়নে শত শতবার তাহাদের ধন্যবাদ দিলেন। তারপর বললেন, এমন সতী সাধ্বী নারীর গৌরব স্মৃতি কিছুতেই বিস্তৃত হইতে দিব না। সেদিন হইতে যেখানে বীরশ্রেষ্ঠ দয়াসিংহ ও কর্ণবতীর দেহ ভস্মীভূত হইয়াছিল, তিনি সে স্থানের নাম দিলেন রানীপথ। এখন দক্ষিণাপথে সে অঞ্চলের অধিবাসীরা রানীপথের রানীর বীরত্ব কাহিনী ও তাহার বিসর্জনের ইতিহাস বলিয়া আনন্দ ও গৌরব বোধ করিয়া থাকে। তাহাদের বাসপল্লী রানীপথকে স্বর্গাদপি গরীয়সী বলিয়া মনে করে। শেষ হলো গল্প পাঠ। এবারে আমরা দেখব উন্নত, সমৃদ্ধ ও ঐতিহাসিক পুরনো নিদর্শনে পূর্ণ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরের কিছু ঝলক। হাঙ্গেরি তার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও খেলাধুলোর ঐতিহ্যে সমৃদ্ধ এক বিখ্যাত ইউরোপীয় দেশ। জীবনযাত্রার ব্যয়ের বিচারে পশ্চিম ইউরোপের দেশগুলি যেমন ফ্রান্স, ইংল্যান্ডের চাইতে হাঙ্গেরি অনেকটাই সস্তা। বুদাপেস্ট শহরের মধ্য দিয়ে বয়ে চলেছে দানিউব নদী। নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক অট্টালিকাদের স্থাপত্য ও কারুকাজ বিস্ময়কর ও দৃষ্টিনন্দন। শহরের বুকে ছড়িয়ে অজস্র উষ্ণ প্রস্রবণ বা প্রাকৃতিক গরম জলে স্নানাগার জগৎ বিখ্যাত। শহরের জরাজীর্ণ ভগ্নপ্রায় বাড়িঘরের মধ্যে অতি প্রাচীন পরিবেশে চালু থাকা পানশালা ও রেস্টুরেন্টগুলো মানুষের মধ্যে অবিস্মরণীয় কৌতূহল ও আগ্রহ জাগায়। এটা হলো হাঙ্গেরির পার্লামেন্ট ভবন। দানিউব নদীর তীরে সারিবদ্ধ জুতোগুলো আসলে 2005 সালে স্থাপিত স্মৃতিস্তম্ভ, যা দ্য শুজ অন দ্য দানিউব প্রমিনেড নামে পরিচিত। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে হাঙ্গেরির অ্যারো ক্রস পার্টির ফ্যাসিস্ট সৈন্যবাহিনীর হাতে নিহত হাজার হাজার ইহুদি মানুষের সম্মানে তৈরি হয়েছে এই স্মৃতিচিহ্নগুলি। শেষ হলো গল্প পাঠ ও বুদাপেস্ট শহরের ঝলক দেখার ভিডিও। এমন দারুণ দারুণ সব ভিডিও দেখার জন্য চ্যানেলটির দিকে নজর রেখো। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।